সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এখন সকাল 6:30 বাজে। বাবাই মার তো হাট থেকে আসলো, 5টা নাগাদ হাটে গিয়েছিল মিষ্টি কুমড়া নিয়ে। তো এই মাত্র আসলো, এই যে টোটো করে দেখতেই পাচ্ছ, দুই ছেলেই হামলা করছে যে কী নিয়ে আসছো, কী নিয়ে আসছো। আমাদেরও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার দাদুও যখন বাজার যেত, কতক্ষণে যে বাড়িতে আসবে। যারা দাদুর বাড়িতে মানুষ তারা দাদু, আর যারা বাবার কাছে মানুষ তারা হয় বাবার কাছে এই আবদারগুলো করে, কখন আসবে আর কখন কিছু একটা আনবে। তো এই যে দুই নাতির জন্য অনেক কিছুই এনেছে বাবা, সাথে সবজি, তারপর নটকা, এই সমস্ত কিছু। আর এগুলোই দেখছিলাম। মিতাংশ আর মিথিল, ওর বাবা আসলেও ঠিক এরকমটাই করে। আসলে ওরাও বুঝে গেছে বাবা বাজারে গেছে বা ঠাকুরদাদা বাজার গেছে মানে কিছু না কিছু আনবেই আনবে। তো এইদিকে দেখো, ও ঠাকুরদাদাকে ডাকছে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য। এই জায়গাটায় এমনভাবে দাঁড়িয়ে থাকে, এত ভয় লাগে না কি বলবো। তো যতই টেনে নিয়ে আসি না কেন, তাও ওখানে দাঁড়িয়ে থাকবে। আর যতক্ষণ না ঠাকুরদাদা কোলে নেবে ততক্ষণ মানে শান্তি নেই। ছোটোটা এরকমই। তো এদিকে বাবাও, যেহেতু আমরাও এখনও সকালের খাবার খাইনি, তাড়াতাড়ি চলে আসছে। তো এই যে আম, কলা, মুড়ি এগুলো দিয়ে আজকে সকালের খাওয়া হবে। আর চা আজকে আর বানাইনি। তারপরে ওর ঠাকুরদাদা ওদের দুই ভাইকে 10 টাকা করে দিল মিষ্টি কুমড়া বিক্রি করে এসে। তো এই যে ওদের লক্ষ্মীর ভাড়ে এখানে জমা করে রাখছে। মিতাংশের দেখেছি এই জিনিসটা, যখনই কেউ ওকে পয়সা দেয়, যেরকম ওর দিদুন বাড়িতে গেলে যখন ওকে পয়সা দেয়, বা আমার মামা শ্বশুরের বাড়িতে গেলে, বা কেউ যদি আসলে ওকে পয়সা দেয়, যেমন ওর বড় ঠাকুরদাদাও মাঝে মাঝে 10 টাকা 20 টাকা করে দেয়। কোনো সময় শশা টশা বিক্রি করে আসলে তখন ও বলে কি আমাকে, মা ওটা পেরে দাও, ওটার মধ্যে আমি টাকা জমাবো। টাকা জমালে পরে যখন অনেক টাকা হয়ে যাবে না, তখন একটা সুন্দর জিনিস কিনবো, সারপ্রাইজ কিনবো। তো এই জিনিসটা খুব ভালো কিন্তু, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তোমরা তো জানোই সবাই কদিন ধরে আমাদের যেরকম এক পরিস্থিতি গেল বা এখনও যাচ্ছে, মেন্টালি কিন্তু এখনও আমাদের ঠিক নেই আমাদের মন মানসিকতা। তিতা না টক? বেশি টক। বাবা নটকা নিয়ে আসছে, দেখো কতগুলো। তো নটকা আবার আমার ছেলে পছন্দ করে না। আমার ছেলে কি টক না, আমারও ভাল লাগে না নটকা। নটকা ফলটাই ভাল লাগে না। কি মাম্মা? নটকা। এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। এদিকে এই যে সব কিছু দিয়ে নিরামিষ ঘন্ট করব। আর এদিকে দুধকুশি ভাজা আর বেগুনগুলো দিয়ে মাছের তেল করবো। আমার থেকে বেশি তানিশের মন ভালো নেই, আমারও মন ভালো নেই। দেখো, একটা হাজব্যান্ডের মন যদি খারাপ থাকে বাড়িতে, তাহলে অবশ্যই তার ওয়াইফের মন খারাপ থাকে। তো সেই জন্য আমারও মন মানসিকতা বেশি একটা ভালো নেই। তার মধ্যে এত কাজ, অনেক ব্র্যান্ডের কাজ আছে পড়ে। তো ওগুলো বা কখন করব, কাজ জমিয়ে জমিয়ে রেখেছি। শুধু বলছি এখন না তখন, বা শরীর ভালো না, এরকম করে খালি বাহানাগুলো দিচ্ছি। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে। আর মন মানসিকতা যেহেতু ভালো নেই, তো ওকে বলছিলাম চলো কোথাও ঘুরে আসি। আমি খাবো না, আমি খাবো না। তুমি খাও, তুমি 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 আমি বলছিলাম যে এখান থেকে অনেক দূরে, না কোনো আত্মীয়র বাড়ি না কোথাও যে কোনো আত্মীয়র বাড়ি যাব সেরকমটা না, মানে দূরে কোথাও কয়েকদিন যাব, থাকবো। যখন মন মানসিকতা ঠিক হবে, একটু ভালো হবে, তখন বাড়িতে তো আসবোই, বাড়িতে তো আসতেই হবে। কাজ যেহেতু আছে বাড়িতে, তো বাড়িতে আসবো। তো বলছে যে, ও বলছে যে না যাব না এখন। আমি বলছি যে না চলো, হয়তো বা পাহাড় বা সমুদ্র। আমার যেরকম সমুদ্র ভালো লাগে, কিন্তু তানিশের আবার ভালো লাগে পাহাড়। তো বলছি যে চলো ঘুরে আসি। আর যেহেতু আরেকটা কথাও বলি, এখানে অম্বুবাচী ছাড়বে, তো অম্বুবাচীর আগে কাঁচা দুধ আর হচ্ছে আম সবাই খাচ্ছি আর কি, খেতে হয়। তো এদিকে যে ছেলেদেরও দিচ্ছি, বাবাকে দিয়ে দিলাম।
এইমাত্র দুধ নিয়ে আসলো, তো এখন এই যে বানালাম। তো ও বলছে যে তারপরে অনেকবার বলার পরে তারপরে ও রাজি হলো। তো বলে কি ঠিক আছে দেখছি। তো ও বলছে যে সমুদ্রে যাব না, কারণ কলকাতা ওই দিকে গেলে, দীঘা টিঘা গেলে গরমের দিন বাচ্চাগুলোকে নিয়ে যাব না, চলো কোথাও পাহাড় ঠাহাড়েই যাই। তো সত্যি কথা বলতে অনেক কষ্ট করে রাজি করিয়েছি, এখন যাব, ভাবছি 2-1 মধ্যে যাব। তো আসলে তোমাদেরও আমি ভিডিও দেখতে দেখতে খারাপ লাগছে, আর আমারও আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, ওরও ভালো লাগছে না। তো একটুখানি ঘুরে আসি। সেইভাবে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না যে 2-3 দিন 4 দিন রিল্যাক্সে থাকবো। তো এদিকে ওর বাবা দেখো বাজার থেকে আসলো, তো ওই যে নিয়ে আসছে কী বলে এগুলোকে, খুরমা, আবার কেউ কেউ গজাও বলে হয়তো বা। তো এগুলোই আনছে, তো বাবাকে দিলাম, আর তোমাদের দাদাভাইয়েরটা আর আমারটা আছে, পরে খাচ্ছি। সকালের ব্লগটাও একসাথে অ্যাড করে দিলাম, কারণ ব্লগটা অনেকটা ছোট হয়েছে, এত ছোট ভিডিও তো আর দেওয়া যায় না, একটুখানি বড় ভিডিও দিতেই হয়। তো এই যে ঘুম থেকে উঠে এদিকে বিছানা পাটি গুছিয়ে নিচ্ছি। আজ অম্বুবাচী ছাড়বে, আবার কেউ বলছে কালকে 12টার সময় ছেড়ে গেছে, বুঝতেই পারছি না। নিজের বাড়িতে পজিকা না থাকলে খুব খারাপ অবস্থা হয়, তো পজিকা নেই, তো সেই জন্য আর কি বুঝতেও পারি না। আর মোবাইলে এক একজন এক এক রকম কথা বলছে। জেঠিমাদের কাছে গিয়ে বললাম, তো বলে যে আজকে 9টার সময় ছাড়বে। তো এদিকে আমি বিছানার বাটিগুলো সুন্দর করে ধুয়ে দেবো আর কি। এই যে বিছানার চাদর এগুলো যদিও বা ধোয়া, তো আজকে আর একটু ধুয়ে দেবো। আর তার সাথে সাথে এই যে কাভারগুলো লাগাবো বালিশের, কালকে রোদ্রে দিয়েছিলাম, আর তো তারপরে আর মানে লাগানো হয়নি, ধুয়েও দিয়েছিলাম আর বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, তো তারপরে আর লাগানো হয়নি, লাগাবো আর কি। তো যাই হোক, এখন তোমরা একটু আমাকে সাজেস্ট করো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছিলাম, যে আশেপাশে কোন পাহাড় 2-1 দিন যাওয়ার জন্য বেস্ট আর কি, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে একটু সুবিধা হয়। যদিও বা তোমাদের দাদাভাই 2-1টা জায়গা সিলেক্ট করলো আর কি, তো তবুও তোমরাও একটু সাজেশন করো। আসলে সেইভাবে তো আমরা কোথাও এরকম বাইরে ঘুরতে যাইনি পাহাড় ঠাহাড়ে। তো বিয়ের আগেই শুধু একবারই গিয়েছিলাম দীঘাতে, তারপরে কিন্তু আর কোথাও যাইনি আমি। তারপরে এই বাচ্চা কাচ্চা সংসার, কোথাও বলতে আত্মীয় স্বজনের বাড়িতে গেছি, কিন্তু ঘুরতে কোথাও যাইনি। তো এবার এই যে 2জন বাচ্চাকে নিয়ে যাব, তো দেখা যাক, যদিও বা ওষুধপত্র সব নিয়ে যাব, কারণ বাচ্চাদের নিয়ে যাচ্ছি বলা যায় না। তো সেই জন্য সর্দি কাশি জ্বরের যা যা ওষুধপত্র থাকে সব নিয়ে যাব আর কি, যাতে গিয়ে আবার কোনো রকম বিপদে না পড়তে হয়। আর সত্যি কথা বলতে কি বলতো, হ্যাঁ টাকা ইনকাম ঠিক আছে, কিন্তু নিজের মনকেও অনেক সময় স্থির রাখতে বা নিজের মন ভালো করতে কিন্তু মাঝে মাঝে কোথাও ঘুরতে যেতেই হয়। না হলে দেখবে তুমি নিজেও একটা মানে অশান্তির মধ্যে ভুগবে। যখন তুমি এক টানা একটা কাজ করতে থাকবে বা একটানা কোথাও থাকবে না, তখন খুব খারাপ লাগে। আর যদি কোথাও ঘুরে আসো মাঝে মাঝে, নিজেকেও মানে রিল্যাক্স ফিল হয়। তো এদিকে দেখো বিছানাপাটি গোছাতেই এদিকে মিতাংশ চলে আসলো এখানে শুতে। এই এখন সকাল কটা বাজে বলো তো, 7টা 7:30 এরকম বাজে। তো এদিকে আমি ঘর দৌড়গুলো আজকে মুছবো, তারপরে হচ্ছে উঠান ঝাড় দিব। এদিকে পাতায় পাতা হয়ে গেছে ঘর দৌড়, কালকে খুব হাওয়া হয়েছিল রাত্রে। আর এদিকে দেখো উঠানটাতেও জল জমে আছে, সব পরিষ্কার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই না, যতই আমি রাত্রিবেলা কাজ আগিয়ে রাখি না কেন, বাসন ধুয়ে রাখি, জামা কাপড়গুলো ধুয়ে চিপে রেখে দেই, তবুও না সকালবেলার কাজটা হতেই চায় না তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি করার চেষ্টা করি, তবুও মনে হয় যে কাজ আমার পিছু ছাড়ে না। যেরকম এই যে ঘর দোরগুলো মুছতে হবে, জল এইভাবে কাছে দিতে হবে, উঠান ঝাড় দিতে হবে, নিজে ব্রাশ করব, স্নান করব, তারপরে রান্না করব। তো যাই হোক, পূজাটা পরে আর দেওয়া হলো না আমার। এখন দেখি দুপুরবেলার দিকে পুজো দিব, কারণ এখন দোটানার মধ্যে আছি। কেউ বলে এখন ছাড়েনি, কেউ বলে ছেড়েছে, এখন কি করি বলো তো। আর স্নান করে একবার রান্নাঘরে ঢুকলে না, পরে আর মনে হয় না যে ওই রান্নাবান্না করে আবার পুজো দিই স্নান না করে। তো ভাবলাম যে থাক, দুপুরবেলার দিকে হচ্ছে পুজোটা দিব আর কি। স্নান আরেকবার তো দুপুরবেলা স্নান করবই, তখন আর কি আবার পুজোটা দিব। তো এদিকে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, তো এই জামা কাপড়গুলো এদিকে মেলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলে তারপরে আরও কিছু জামা কাপড় আছে, ওগুলো ওই পেছন দিকে দিতে হবে। বাড়িতে তো তার এই একটাই তার, আর পিছনে দিলে কি হয় বলো তো, এই এক দুপুরে না জামা কাপড়গুলো শুকিয়ে যায়, সারাদিন রোদ থাকে। আর এই জায়গাটায় এখনও রৌদ্র আসেনি, ওই 8টা 8:30 9টা ওরকম টাইমে এখানে রৌদ্র আসে। তো
তো এই পাতলা পাতলা জামা কাপড়গুলো একদম অনায়াসে শুকিয়ে যায়, কিন্তু এই মোটা মোটা জামা কাপড়গুলো শুকোতে চায় না। আর এই কদিন ধরে যে বৃষ্টি হলো, যে মোটা মোটা জামা কাপড়ও কিন্তু নামাতে হয়েছে, কারণ ওয়েদারটা এরকমই অবস্থা হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি, তার সাথে ঠান্ডা ঠান্ডা ভাব। ট্যাঙ্কেটগুলো তো ঢুকিয়ে রেখেছি, পরে আবার বাধ্য হয়ে ব্ল্যাঙ্কেট বের করতে হয়েছে বাচ্চাগুলোর জন্য, এরকম ঠান্ডা পড়ে গেছিলো রাত্রে। তো এই যে বাবা এখন নিয়ে দুইটাকে নিয়ে একটুখানি বাইরে যাবে, আমি এদিকে উঠানগুলো ঝাড় দেবো। এদিকে ওর বাবা আবার ব্রাশ ট্রাশ করে জল নিয়ে এসে একটুখানি দুধটা গরম করে দিয়েছে। আসলে সকালবেলা দুধটা একটু যদি গরম করে দেয় বা চাটা যদি করে ফেলে, তাহলে কি হয় বলো তো, আমার এই স্নান করে আস্তে আস্তে তারপরে এই যে দুজনকে খাওয়াতে পারি। ওই খাওয়াবো, দুধ, মুড়ি, কলা, আম এগুলো দিয়ে মেখে দুজনকে খাইয়ে দিলে সকালে পেটটা ভরা থাকে। তারপরে 10টা-11টার দিকে ভাত খাইয়ে দিয়ে খেলে ঢেলে তারপরে আবার একটুখানি ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে আবার ভাত খাওয়াই, এইভাবেই করি। তবুও এখন দুই ছেলে তো মানে ওষুধ খাওয়াচ্ছি আর কি, বুঝতেই পারছো, রুচির ফাইল খেতেই চায় না এখন। আসলে সবার মুখে শুধু একটা কথাই শুনি, বাচ্চা খেতে চায় না। আমাদের পাড়াতে অনেকগুলো বাচ্চা আছে না, সব মারা তাই বলে, সবাই ওই ভিটামিন ফাইল খাওয়াচ্ছে আর কি, বাচ্চা খেতেই চায় না। এখন বোধহয় ওয়েদারটা এরকম পড়েছে যে বাচ্চাগুলো খেতেই চায় না, এরকমই অবস্থা। এদিকে জলগুলো কেচে দিচ্ছে, আর কোমরে ব্যথা হয়ে গেছে না, খুব কোমরটা ব্যথা হয়েছে। মানে যেদিন করে না, মানে এই উঠান ঝাড় দেওয়া বা বেশি কাজ যদি যেদিন করে হয় সেদিন করে কোমরটা একটু ব্যথা করে। আবার যেদিন একটু নর্মাল কাজ থাকে সেদিন ঠিক আছে। তো মাঝে ওই যে জেঠুর পায়ের মালিশের জন্য তেল নিয়েছিল, ভাজা তেল, সেই ভাজা তেল আমাকে অর্ধেক বোতল দিয়েছিল, বলে কি বৌমা এটা নিয়ে যাও তোমার যখন কোমর বা পা ব্যথা করে। আসলে জেঠিমা দেখেছে আমি না পায়ের ব্যথার জন্য কী করি বলো তো, যে সায়ার যে ডুরিগুলো থাকে না, ওগুলো দিয়ে পা একদম পুরো শক্ত করে বেঁধে রাখি, বেঁধে ঠেতে তারপরে মাঝে মাঝে এই যে জেঠিমাদের বাড়িতে টিভি দেখতে যাই সন্ধ্যার দিকে, তখন বলে কি এটা কী করছো, তো আমি বললাম কি পা ব্যথা করতেছে তাই পাটা বেঁধে রেখেছে। বলে কি এগুলো কাজ ভুলেও করবা না, জেঠু বলে কোনো দরকার নেই। পরে ওই যে ভাজা তেল আমাকে দিয়েছে, তো বলে এটা নিয়ে যাও, এটা দিয়ে হচ্ছে যখন ব্যথা করবে খুব তখন এই ভাজা তেলটা দিবা, পায়ের মধ্যে মালিশ করবে, একটু পরে কমে যায়। তো হ্যাঁ সত্যি, রাত্রের দিকে যখন যেদিন করে খুব ব্যথা করে না, ওই ভাজা তেলটা মালিশ করে, তেল ভাজা বলি আর কি আমরা, ওইটা মালিশ করে তারপরে শুলে না পাটা অনেকটা আর কি শান্তি পাওয়া যায়, ব্যথাটা একটু কম হয় কোমরে বা পায়ে। তো ওটাই আর কি মাঝে মাঝে মালিশ করি। তো কালকে রাতে থেকে কিসের যেটা জানি কোমরটা প্রচণ্ড ব্যথা, আর ঘুম না হলে না এরকমটা আমার মনে হয় বেশি হয়। কালকে রাত্রে যে কারেন্ট চলে গেছে, এখন এমন অবস্থা হয় বন্ধুরা, একটুখানি হাওয়া বাতাস দিলেই বাচ্চাদিকে কারেন্ট শেষ। আর সারা রাত্রি বাচ্চাগুলোকে হাওয়া দিতে হয়, নাহলে ওরাও ছটফট করে ঘুমাতে যায় না। ওদেরকে সারা রাত্রি হাওয়া দিতে দিতে আমার ঘুমের 12টা বেজে যায়। জানলা খুলে রাখাও যায় না, বুঝতেই পারো, রাস্তার সাইডে বাড়ি ঘর, জানলা খুলে যে রাখবো, যদি গ্রিল দেওয়া থাকতো তাহলে ব্যাপার আলাদা থাকতো। তো এই যে তোমাদের দাদাভাই জল নিয়ে এসে তাড়াতাড়ি করে দুধটা গরম করে নেবে, চা গরম করে রাখবে, এইভাবেই আর কি খাওয়া দাওয়া হয়। এদিকে আম কাটলাম, এদিকে বাবার জন্য আর আমার দুই ছেলের জন্য বেড়ে নিলাম। তোমাদের দাদাভাই সকাল সকাল খাবে না আম। এদিকে মিতান দেখো মুখ ধুচ্ছে আর ক্যামেরাতে দেখাতে দিচ্ছে না। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এদিকে ছোট ছেলেও ব্রাশ নিয়ে বসেছে, ওর বাবা, ও ব্রাশ করবে। দাঁত তো এই হয়েছে 6-7টার মতো, কিন্তু ব্রাশ করার মতো এখনও হয়নি। ওই হাত দিয়ে একটুখানি ঘষে দিই আমি, তারপরে জল দিয়ে ধুয়ে দিই। এখন ওরও ব্রাশ লাগবে, ওর একটা ব্রাশ কিনতে হবে আমার মনে হচ্ছে, কিন্তু এত ছোটোবেলায় কি ব্রাশ দেওয়াটা উচিত কে জানে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এদিকে ওর ঠাকুর দাদাকে ডাকছে দেখো খাওয়ার জন্য, আমি বাবার খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা এদিকে মুখ ধুচ্ছে, তো বাবাকে খাবার দিয়ে তারপরে যে দুই ছেলেকে বসলাম খাওয়াতে। তো ওদের ভাত বলে মুড়ি, দুধ, কলা, আম একসাথে চটকে মেখে এই যে দুই ভাইকে এইভাবে খাওয়াই। তো ওদেরকে খাইয়ে তারপরে আমি হচ্ছে চা খাবো, বিস্কিট খাবো। চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো। চ্যানেলটিকে অবশ্যই